ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, ভালো আছো তোমরা সবাই? বসো। গত ক্লাসে আমরা খাদ্য উৎপাদনের উন্নতি সাধন নিয়ে কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে তার যে অবশিষ্ট অংশগুলি রয়েছে ওইগুলি সম্বন্ধে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয়গুলি হলো এক, অণুবিস্তারণ; 2 হলো এককোষী প্রোটিন; 3rd ওয়ান হলো বায়োফর্টিফিকেশন; 4th ওয়ান হলো পশুপালন; এবং 5th ওয়ান হলো মৎস্য চাষ। তাহলে আমরা দেখে নেই অণুবিস্তার বা অণুবিস্তারণ কি। অণুবিস্তারণ হলো একটি বিশেষ ধরনের পদ্ধতি যার মাধ্যমে উন্নত প্রজাতির কোনো একটা উদ্ভিদের বিশেষ কোনো অংশকে নিয়ে কলা বা কোষ, যাকে কলা মিন্স টিস্যু, নিয়ে তাকে আমরা তার থেকে নতুন অনেকগুলি উদ্ভিদ সৃষ্টি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই আমরা বলতে পারি অণুবিস্তারণ। দেখো, কোষ বা কলা বা অঙ্গপালন প্রকৌশল দ্বারা একাধিক উদ্ভিদ প্রজাতির বংশবিস্তার ঘটানোর পদ্ধতি, এইটাই হলো অণুবিস্তারণ। তো অণুবিস্তারণ যে পদ্ধতির মাধ্যমে করা হয় সেই পদ্ধতিটা কি তোমরা একটু ছকের মাধ্যমে দেখে নাও। প্রথম দেখো, একটি গাছের নতুন মুকুল তৈরি হয়, আমরা জানি। ওই মুকুলটাকে একটি ফ্লাস্কের মধ্যে স্থাপন করতে হয়। তার মধ্যে অ্যাকচুয়ালি ফ্লাস্কের মধ্যে কেন স্থাপন করা হয় তার কারণ হলো এই যে নতুন মুকুলটা, তার মধ্যে বিভিন্ন ধরনের জার্ম থাকতে পারে। তো ওইটাকে প্রথম আমাদের দরকার নির্বীজকরণ করা। তো নির্বীজকরণ করতে গেলে তাকে আমরা 70% অ্যালকোহলে ধৌত করতে হয়। ধৌত করার পর তাকে আমরা কি করব, একটা পেট্রি ডিশে নিয়ে ওই মুকুলটাকে একটা পুষ্টি দ্রবণের মধ্যে রাখবো। এই যে দেখানো হয়েছে, দেখো, পুষ্টি দ্রবণ। পুষ্টি দ্রবণের মানে কি হলো, পুষ্টি দ্রবণের থেকে সে পুষ্টি নেয়। এই যে মুকুলটা, সে ওইখান থেকে পুষ্টি নিয়ে তার কোষ বিভাজন ঘটায়। কোষ বিভাজন ঘটানোর পর তাকে আমরা কি করব, পরবর্তী মাধ্যমে ট্রান্সপ্ল্যান্ট করব। তারপর আমরা দেখো পুষ্টি মাধ্যমে অপর আরেকটি টিউবে নিয়ে রাখা হয়। ওইখান থেকে সে আস্তে আস্তে তার বিটপ অংশ, মানে যে প্ল্যান্টের উপরে আপার পার্টগুলো গ্রো করতে শুরু করে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মুকুলের বিটপ গঠন।
বিটপ গঠনের পর ওইখানে একটা হরমোন ইউজ করতে হয় যাকে আমরা বলি সাইটোকাইনিন। সাইটোকাইনিনের কাজই হলো উদ্ভিদের বিটপ গঠনে সাহায্য করা। তারপর বিটপ গঠনের পর তাকে আমরা অন্য আরেকটি হরমোনে স্থাপন করব, যাকে আমরা বলতে পারি রুটিং হরমোন। ওইখান থেকে সে কি করবে, নতুন রুট ফরমেশনের মাধ্যমে সে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। সে মূল গঠনের পর তাকে আমরা কি করব, একটা টবের মধ্যে নিয়ে স্থাপন করব এবং ওই টবটাকে আমরা একটা গ্রিন হাউসের মধ্যে রেখে তাপমাত্রা বাড়িয়ে বা কমিয়ে তাকে আমরা কি করব, ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করিয়ে নেব। তারপর কিছুদিন গ্রিন হাউসে রাখার পর তাকে আমরা বাইরের পরিবেশে স্থাপন করব। এইভাবেই অণুবিস্তারণ পদ্ধতিটি করা হয়। এর ফলে কি হয় দেখো, অণুবিস্তারণের ফলে আমরা উন্নত প্রজাতির অনেকগুলি উদ্ভিদ একসাথে পেতে পারি। এটাই হলো অণুবিস্তারণের মেইন উদ্দেশ্য। তো তার সুবিধাগুলো কি কি? সুবিধাগুলোতে দেখো বলা হয়েছে উন্নত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ ক্লোনের দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটায়। যে আমরা যে উদ্ভিদগুলো নেব তাদের ক্লোনের দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবং তাদের স্থায়িত্ব বজায় রাখা। স্থায়িত্ব মানে সে যাতে অনেকদিন বাঁচতে পারে, ওই স্থায়িত্বটা বজায় রাখতে সাহায্য করে। তারপর দেখো রোগমুক্ত উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করানো। এই ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় অনেক উদ্ভিদ সহজেই বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয়। তো এই ক্ষেত্রে অণুবিস্তারণের মাধ্যমে যে উদ্ভিদগুলি তৈরি করা হয় সেগুলি সহজে রোগ দ্বারা আক্রান্ত হয় না। তারপর হলো বীজবিহীন ফলযুক্ত উদ্ভিদের বংশবিস্তার ঘটানো। আমরা এমন অনেক ধরনের উদ্ভিদই দেখতে পাই যেখানে তাদের কোনো বীজ হয় না। তো এই বীজবিহীন উদ্ভিদ থেকে আমরা কিভাবে নতুন উদ্ভিদ তৈরি করতে পারবো? একমাত্র অণুবিস্তারণের মাধ্যমেই খুব সহজে আমরা কি করতে পারি, অনেকগুলো উদ্ভিদ তৈরি করতে পারি খুব কম সময়ের মধ্যে এবং বছরের সব সময় স্বল্প পরিসরে নিয়ন্ত্রিত অবস্থায় ক্লোন তৈরি করা যায়। দেখো কিছু কিছু উদ্ভিদ আমরা দেখতে পাই যারা বছরে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সিজনে নির্দিষ্ট পরিবেশে সে তার বংশবৃদ্ধি করতে পারে। তো এই অণুবিস্তারণের মাধ্যমে আমরা কি করতে পারি, বছরের যে কোনো সময়ে যে কোনো পরিবেশে আমরা তাকে তৈরি করতে পারি। তারপর স্বল্প পরিমাণ কলা থেকে অসংখ্য উদ্ভিদ সৃষ্টি করা যায়। এই ক্ষেত্রে আমার কি দরকার হয়, অল্প কতটুকু পার্ট, ছোট একটা পার্ট নিলেই আমার ওই প্ল্যান্ট থেকে ছোট একটা টিস্যু নিয়ে তার থেকে আমি অনেকগুলি উদ্ভিদ তৈরি করতে পারি। এগুলি হলো অণুবিস্তারণের কতগুলি সুবিধা। অণুবিস্তারণের উপযোগিতা বা গুরুত্ব কি? তাহলে আমরা এই পয়েন্টগুলো থেকে আমরা বলতে পারি অণুবিস্তারণের মেইন বা প্রধান গুরুত্বই হলো কি, উন্নত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের সংখ্যায় বৃদ্ধি ঘটানো। কোন সকল উদ্ভিদ যাদের বীজ হয় না বা যারা পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, ওই সকল উদ্ভিদগুলোকে আমরা সংখ্যায় বৃদ্ধি ঘটিয়ে তাদের আমরা কালচার করতে পারি এবং ওইখান থেকে আমরা উন্নত ধরনের ফলন পেতে পারি। তারপরে হলো তোমার সেকেন্ড পয়েন্ট, এককোষী প্রোটিন। এককোষী প্রোটিনকে আমরা সিঙ্গেল সেল প্রোটিনও বলতে পারি বা এসিপি আমরা বলতে পারি, যাকে আমরা বলি সিঙ্গেল সেল প্রোটিন। তো সিঙ্গেল সেল প্রোটিন কি? দেখো অনেক এককোষী জীব আছেন, যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া। তারা তাদের দেহ থেকে এক ধরনের প্রোটিন নিষ্কাশিত হয়। সেই প্রোটিনগুলি মানুষ বা অন্যান্য পশুদের খাদ্য হিসাবে ব্যবহার করে এবং তাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে। ওই সকল এককোষী জীব থেকে নিষ্কাশিত প্রোটিনগুলিকেই বলা হয় এককোষী প্রোটিন বা সিঙ্গেল সেল প্রোটিন। ঠিক আছে, তো এককোষী প্রোটিনে কতগুলি, দেখো এককোষী প্রোটিনটা আমরা কিভাবে পেতে পারি। দেখো এককোষী প্রোটিন মানে অণুজীব। ঠিক আছে, অণুজীব থেকে অণুজীবগুলি একটি নিয়ন্ত্রিত পিএইচ তাপমাত্রার মাধ্যমে আমরা কি করতে পারি, তার বংশবৃদ্ধি ঘটাতে পারি। বংশবৃদ্ধি ঘটানোর পর তাকে আমরা সেন্ট্রিফিউগেশন, একটা মেশিন থাকে যার মাধ্যমে সেন্ট্রিফিউজ করে এবং তার থেকে পরিস্রাবন পদ্ধতির মাধ্যমে ওই অণুজীবগুলোকে আমরা ওইখান থেকে কালেক্ট করি। নিষ্কাশন করা বা কালেক্ট করা তার মানে সংখ্যায় বৃদ্ধি করা, মানে ওইখান থেকে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পেতে পারবো। তো ওই নিষ্কাশন করার পর তাকে আমরা ডিহাইড্রেশন বা যাকে বাংলায় নিরুদন বলে,
ডিহাইড্রেশন মিন্স তার থেকে যে জলের ম্যাক্সিমাম পার্টটা দূরীভূত করা। দূরীভূত করার পর তাকে আমরা কি করি, উৎসেচকের মাধ্যমে নিউক্লিয়েজ অপসারণ করা। নিরুদনের পর তার মধ্যে যে এনজাইম বা উৎসেচক থাকে ওইটাকে কি করা হয়, উৎসেচকের মাধ্যমে নিউক্লিয়েজ অপসারণ ঘটানো। নিউক্লিয়েজ অপসারণ ঘটানো এই কারণেই হয় কারণ সিঙ্গেল সেল প্রোটিন যে নিউক্লিয়েজ যদি থাকে এইগুলি মানুষের বডিতে রোগের সৃষ্টি করতে পারে, যে কারণে তাদেরকে এখান থেকে অপসারণ করা দরকার। অপসারণের পর তারপর আমরা যে বায়োমাসটা পাই ওইটাই হলো সিঙ্গেল সেল প্রোটিন, ওইটাকে আমরা সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে ব্যবহার করতে পারি। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তারপর দেখো এককোষী প্রোটিনের সুবিধাগুলি কি কি। আমরা প্রোটিন তৈরি করলাম তাতে আমরা কি সুবিধা পেতে পারি। সুবিধাগুলি দেখো, প্রোটিন জাতীয় খাদ্যের অভাবজনিত রোগ এককোষী প্রোটিন প্রয়োগের ফলে দূর করা যায়। আমরা যে সকল প্রোটিন জাতীয় খাদ্যগুলি খাই এগুলি সবগুলি বডিতে নাও থাকতে পারে বা নাও ফর্মেশন হতে পারে। তার মানে কি, তাহলে আমাদের বডিতে প্রোটিনের অভাব দেখা দেবে। তো ওই অতিরিক্ত যাতে প্রোটিনের অভাব না হয় বা ওই প্রোটিনের অভাব দূর করার জন্য আমরা কি করতে পারি, সাপ্লিমেন্টারি হিসাবে বা অনুপূরক হিসাবে আমরা এককোষী প্রোটিন গ্রহণ করতে পারি। তারপর হলো নিরামিষাশী যারা সবসময় নিরামিষ খান তাদের শরীরেও কখনো কখনো প্রোটিনের অভাব দেখা দেয়। তো ওই ক্ষেত্রে তারাও এককোষী প্রোটিন গ্রহণ করে বডিতে প্রোটিনের চাহিদা মেটাতে পারেন। এককোষী প্রোটিন শুধুমাত্র প্রোটিন সমৃদ্ধ তাই নয়, তার মধ্যে কিছু পরিমাণ ভিটামিনও থাকে। তার মানে এককোষী প্রোটিন থেকে আমরা শুধু প্রোটিনই পাই তা না, তার মধ্যে কিছু পরিমাণে আমরা ভিটামিনও পাই যা বডিতে ভিটামিনের চাহিদা পূরণ করতে সমর্থ। তারপর যেমন বিভিন্ন ধরনের পোলট্রি পাখি যেগুলি আছে, ফার্ম, যেমন আমরা বিভিন্ন ধরনের ফার্ম করি, ওই ফার্মের মধ্যে যে প্রাণীগুলি থাকে তাদের দ্রুত বৃদ্ধি ঘটানো ক্ষেত্র কি করা হয়, এককোষী প্রোটিন তাদেরকে দেওয়া হয়, খাদ্য হিসেবে তাদেরকে এককোষী প্রোটিন দেওয়া হয়। তারপর বেকারিজাত খাদ্যের মধ্যে যে আমরা রুটি, পাউরুটি, বিস্কিট এগুলি খাই, এগুলির মধ্যেও তাদের পুষ্টিগত মান বাড়ানোর জন্য কি করা হয়, এককোষী প্রোটিন ওইখানেও দেওয়া হয়। তো শুধু এককোষী প্রোটিনের সবগুলি সুবিধা না, প্রত্যেকের সুবিধা অসুবিধা কিছু না কিছু থাকে। এই ক্ষেত্রেও এককোষী প্রোটিনের কিছু অসুবিধা আমরা পাই। সেগুলো কি কি দেখো। প্রাথমিকভাবে ল্যাবরেটরিতে স্থাপন খরচা বেশি। এককোষী প্রোটিন ফরমেশন করতে গেলে একটা ল্যাবরেটরি দরকার হয় যা খুব ব্যয়বহুল। আরেকটা হলো এককোষী প্রোটিন উৎপাদনের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন হয়। সবাই তার থেকে প্রোটিন কালেক্ট করতে পারবে না, তার জন্য একটি প্রশিক্ষিত মানে ওয়েল ট্রেন্ড পার্সনের মাধ্যমেই এককোষী প্রোটিন ফরমেশন করা যায়। তো এই যারা প্রশিক্ষিত কর্মী যাদের নিয়োগ করতে হবে তাদের একটা অনারিয়ামের দরকার হয়, তো সেই ক্ষেত্রেও একটা খরচার দরকার হয়। তো এই ক্ষেত্রেও এককোষী প্রোটিন উৎপাদনটা একটা ব্যয়বহুল ঘটনা হয়ে দাঁড়ায়। তারপর রোগ সংক্রমণকারী অণুজীবের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করা যায়, পরীক্ষা করতে হয় আর কি। ওইখানে অনেক ধরনের রোগ জীবাণু থাকতে পারে, তো ডিরেক্টলি আমরা সাপ্লিমেন্ট হিসেবে নিয়ে নিলাম, তো বডির ক্ষতিও হতে পারে। তো এইটা একটা অসুবিধা হয়ে দাঁড়ায়। তারপর কিছু কিছু এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন ক্লোরেল্লা শৈবালের সেলুলোজ পরিপাকে ব্যাঘাত ঘটায়। এবং দেখা যায় কিছু অণুজীব নিউক্লিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় এদের খাদ্য ভক্ষণ করলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। যেমন একটু আগে আমি বললাম যে কিছু রোগ সৃষ্টি করে যদি আমরা এগুলি নিউক্লিক অ্যাসিড বেশি পরিমাণে থাকে। কি রোগটা হয় দেখো, এখানে ইউরিক অ্যাসিড, বডিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়, তাতে বডির ক্ষতি হতে পারে। এই একটা আরেকটা অসুবিধা দেখায়। তারপর সাধারণ প্রোটিনধর্মী খাদ্যের চেয়ে
তাকে বেশি ব্যয় সাপেক্ষ। আমরা নর্মাল প্রোটিন খেতে গেলে যা খরচা হয় তার তুলনায় অনেক বেশি খরচা হয় এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন আমরা যদি ভক্ষণ করি। ঠিক আছে, এই হলো তার অসুবিধাগুলি। তারপর দেখো থার্ড পয়েন্ট, বায়ু ফর্টিফিকেশন। বায়ু ফর্টিফিকেশন কি তাহলে আমাদের জানতে হবে। বায়ু দুটি শব্দ একত্রে, বায়ু ফর্টিফিকেশন। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের জানতে হবে ফর্টিফিকেশন কি। ফর্টিফিকেশন মানে হলো এক কথায় বলতে গেলে কোনো খাদ্যের পুষ্টিগত মান বৃদ্ধি করা। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখো সাধারণভাবে খাদ্যের মধ্যে ভিটামিন, খনিজ লবণ, প্রোটিন এইগুলি থাকে আমরা জানি, কিন্তু অনেক সময় এগুলি বডিতে ঠিক মতো আমরা পাই না বা বডিতে ঠিক মতো সিনথেসিস হয় না। তো এতে করে আমাদের কি হয়, বাইরে থেকে ওই খাদ্যের মধ্যে পুষ্টিগুণগুলি বৃদ্ধি ঘটানো হয়, পুষ্টির পরিমাণটি দিয়ে দেওয়া হয়, যার ফলে পুষ্টিগত মান বৃদ্ধি করার এই যে পদ্ধতিটা তাকেই আমরা বলতে পারি ফর্টিফিকেশন। তাহলে বায়ু ফর্টিফিকেশন কি, এই যে বায়ু, তাহলে আমরা কেন এটাকে বায়ু ফর্টিফিকেশন বললাম। দেখো নর্মাল ফর্টিফিকেশন হলো সাধারণভাবে খাদ্যের মধ্যে পুষ্টিগত মান বৃদ্ধি করার যে পদ্ধতি তাকে বলা হয় ফর্টিফিকেশন। তো বায়ু ফর্টিফিকেশন বলার কারণ হলো দেখো সংকর, আমরা জানি সংকর বা হাইব্রিডাইজেশন, যেমন সংকরায়নের মাধ্যমে, সংকরায়ন করতে গেলে আমার দুইটা ভ্যারাইটির দরকার হয়। তো এই ক্ষেত্রে যে দুটো ভ্যারাইটি হবে এগুলো হলো তোমার একটা উচ্চ ফলনশীল আর একটা হলো উচ্চ পুষ্টিমান সম্পন্ন। দুটো ভ্যারাইটিকে একত্রে সংকরায়ন ঘটিয়ে অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বলতে এটা হলো তোমার তার মধ্যে যে পার্টিকুলার কতগুলো জিন থাকে যেগুলি প্রত্যেকটাই আমরা জানি কি জিন বংশগতির কি ধারক ও বাহক। তাহলে এই যে পুষ্টিগত মান বাড়ানোর জন্য কতগুলি জিন দায়ী থাকে, ওই পার্টিকুলার জিনগুলিকে আমরা যদি প্রতিস্থাপন করতে পারি তাহলে ওই শস্যের পুষ্টিগত মান বাড়ানো যায়। তো এইভাবে সংকরায়ন প্রক্রিয়ায় বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বিভিন্ন শস্যের যদি আমরা পুষ্টিগত মান বাড়িয়ে তুলতে পারি তাহলে ওই খাদ্যকে আমরা বলতে পারি বা ওই প্রক্রিয়াটাকে বলতে পারি আমরা বায়ু ফর্টিফিকেশন। বুঝা গেল বায়ু ফর্টিফিকেশন। আচ্ছা, তারপর দেখো বায়ু ফর্টিফিকেশন পদ্ধতিটা কিভাবে করা হয়। এটা দেখো উদ্ভিদ প্রজনন প্রক্রিয়ায় অধিক পুষ্টি উপাদান সম্পন্ন ভ্যারাইটির সাথে, আমি একটু আগে বললাম শঙ্কর প্রজাতি কিভাবে তৈরি করা হয়, এই যে উদ্ভিদ প্রজনন প্রক্রিয়ায় অধিক পুষ্টি উপাদান সম্পন্ন ভ্যারাইটির সাথে উচ্চ ফলনশীল ভ্যারাইটির শস্যের দুটা ভ্যারাইটি কি কি, একটা হলো অধিক পুষ্টি উপাদান সম্পন্ন ভ্যারাইটি, সেকেন্ড ওয়ান হলো উচ্চ ফলনশীল ভ্যারাইটি, সঙ্গে সংকরায়ন ঘটিয়ে শস্যের কি করা হয়, পুষ্টিগত মান বৃদ্ধি করা হয়। এছাড়াও জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় বাইরে থেকে বিশেষ জিন প্রবেশ করিয়ে শস্যের প্রোটিন, ভিটামিন বা স্বল্পমাত্রিক মৌলের পরিমাণ বাড়ানো যায়। এর ফলে কি হয়, শস্যের গুণগত মান বৃদ্ধি পায় এবং তার ফলে যে নতুন একটা শস্য তৈরি করা হয় ওইটাকে আমরা বলতে পারি গোল্ডেন রাইস বা সোনালী চাল। এই যে দেখো একটু আগে ছবিটাতে দেখো, এই যে এখানে দু ধরনের চাল দেওয়া হলো, একটা নর্মাল চাল আর একটা হলো গোল্ডেন রাইস। নর্মাল চালের তুলনায় তার পুষ্টিগত মান অনেক বেশি। আচ্ছা, এই চালের আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হলো এটাকে আমরা জেনেটিক্যালি মডিফাইড। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, জেনেটিক্যালি মডিফাইড বা ফর্টিফাইডও বলা যায়, জেনেটিক্যালি ফর্টিফাইড শস্য। জেনেটিক্যালি ফর্টিফাইড শস্য বলার কারণ কি, কারণ হলো দেখো এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই করা হয়। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই করা হয় বলে তাকে আমরা বলতে পারি জেনেটিক্যালি ফর্টিফাইড বা আমরা বলি জিএম, সংক্ষেপে আমরা বলতে জিএম শস্য। এই গেল আমার বায়ু ফর্টিফিকেশন। হ্যাঁ, তারপর ফোর্থ ওয়ান হলো পশু পালন বা তাকে আমরা বলতে পারি এনিম্যাল হাজবেন্ড্রি। হাজবেন্ড্রি মানেই হলো পশু পরিচর্যা করা বা পশুপালন। হ্যাঁ, দেখো যে বিজ্ঞানে পশুপালন, তাদের সুরক্ষা ও পরিচালনা, প্রজনন, খাদ্য সরবরাহ, বাসস্থানের উন্নতি, স্বাস্থ্য সম্পর্কীয় বিষয়গুলি আলোচিত হয় তাকে পশুপালন বা এনিম্যাল হাজবেন্ড্রি বলা হয়। বোঝা গেল তাহলে এটা একটা ব্রাঞ্চ অফ সায়েন্স যেখানে আমরা কি করতে পারি, পশুদের বিভিন্ন রকমের পরিচর্যা করা, তাদের প্রজনন ঘটানো, তাদের উন্নতি সাধন সম্পর্কে আলোচনা করা হয়। পশুপালনের ফলে
আমরা কি কি পেতে পারি ওইখান থেকে, বা মানব কল্যাণে পশুপালনের ভূমিকা কি। তো দেখো, দুগ্ধ ও দুগ্ধজাতীয় পদার্থ, তার মানে আমরা জানি দুধ কি সুষম খাদ্য, ঠিক আছে। তো এই কারণে দেখো দুগ্ধ জাতীয় যে পদার্থগুলি আছে তার থেকে আমরা কি কি পেতে পারি, ঘি, মাখন, ছানা, পনির, চর্বি ইত্যাদি। দুধকে আমরা খাদ্য হিসেবে খেতে পারি, তার থেকে যে বাই প্রোডাক্টগুলি তৈরি হয় ওইগুলিও আমাদের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। তারপর হাঁস, মুরগি, ছাগল, ভেড়া থেকে আমরা কি পাই, মাংস পাই। হ্যাঁ, এই মাংস প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা বডি গঠনে সাহায্য করে। তারপর ছাগল ও ভেড়ার পশম থেকে তন্তু জাতীয় পদার্থ পাওয়া যায়, যে তন্তু থেকে আমরা শীতবস্ত্র তৈরি করতে পারি। তো পশুকে শ্রমজনিত কাজে ব্যবহার করা হয়। আমরা দেখতে পাই মহিষ, গরু, কখনো কখনো তাদেরকে বিভিন্ন বস্তু এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়ার কাজে আমরা ব্যবহার করতে পারি, বা কৃষকেরা হাল চাষের ক্ষেত্রেও ব্যবহার করে থাকেন। এইগুলি বলা হলো পশুকে শ্রমজীবী কাজেও আমরা তাকে ব্যবহার করতে পারি, যেমন লাঙ্গল টানা, গাড়ি টানা, বোঝা বওয়া ইত্যাদি কাজে গরু, মহিষ, ঘোড়া, গাধা ইত্যাদি পশুদের আমরা কাজে লাগাই। তারপর গবাদি পশুর মলমূত্র, পোল্ট্রি পাখির মল এবং শুকনো মাছ তারা কি করে, জমির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে। তারপর যে লাস্ট পয়েন্টটা হলো মৎস্য চাষ বা ফিশারি বা পিসি কালচার। তাহলে আমাদের জানতে হবে পিসি কালচার কি। পিসি কালচার হলো যে বিজ্ঞানসম্মত উপায়ে সায়েন্টিফিক ওয়েতে কি করা হয়, জলজ প্রাণী বিশেষ করে মৎস্য জাতীয় প্রাণীদের লালন পালন এবং সংরক্ষণ করা হয়, তাকেই বলা হয় ফিশারি বা পিসি কালচার। হ্যাঁ, পিসি কালচারের মাধ্যমে দেখো, পিসি কালচারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, মৎস্য চাষকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো অন্তর্দেশীয় মৎস্য চাষ আর একটা হলো সামুদ্রিক মৎস্য চাষ। অন্তর্দেশীয় মৎস্য চাষকে আবার দুটো ভাগে বিভক্ত, এগুলো হলো সাধু জলের মৎস্য চাষ, অল্প লবণাক্ত জলে মৎস্য চাষ। তাহলে আমরা সাধু জল বলতে কি বুঝবো? সাধু জল বলতে আমরা নর্মাল ওয়াটার, যার মধ্যে লবণের পরিমাণ প্রায় থাকে না বললেই চলে, ওই রকম জলকেই আমরা বলবো সাধু জল। যেমন আমাদের বাড়ি ঘরের ওয়াটার, পুকুরের জল, নদীর জল, এগুলি সব সাধু জল। ওইখানে যে মৎস্য চাষ করা হয় তাকেই আমরা বলতে পারি কি, সাধু জলে মৎস্য চাষ। তো সাধু জলে কি কি মাছ হতে পারে বলতে পারো? সুস্মিতা বলো দেখি। গুড, কাতল, রুই, মৃগেল, এইগুলি হলো বসো, এইগুলি হলো সাধু জলে চাষ করা কিছু মৎস্য। সাধু জলকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এগুলি হলো নদীতে মৎস্য চাষ, হ্রদ বা বৃহদাকারের মৎস্য চাষ, পুকুরের মৎস্য চাষ। নদীতে যে মাছের চাষ করা হয় ওইগুলি, জলাশয় বা বৃহদাকার যেমন লেক, বড় বড় লেকের মধ্যে যে মাছের চাষ করা হয় ওইগুলি হলো মৎস্য চাষ। পুকুরের মৎস্য চাষ, বাড়ি ঘরে যে পুকুর থাকে ওইখানে যে মাছগুলি চাষ করা হয় ওইগুলি, যেমন পুকুরের মৎস্য চাষের বলতে আমরা বলতে পারি রুই, কাতল এইগুলি। বৃহদাকার জলাশয়ের মৎস্য চাষ সেম, ওইগুলি টাইপেরই করা যেতে পারে। তারপর তার সঙ্গে কিছু বহিরাগত মাছেরও আমরা চাষ করতে পারি, যেমন সাইপ্রিনাস কার্প, ওইগুলি বহিরাগত ফিশ, তাদেরকে আমরা বৃহদাকার জলাশয়ে চাষ করতে পারি। নদীতে মৎস্য চাষ হিসাবে আমরা যেগুলো করতে পারি এইগুলো হলো তোমার বিভিন্ন ধরনের চিংড়ি মাছ, ঠিক আছে, এগুলি করা যায়। তারপর ভেটকি, ওইগুলি নদীতে করা সম্ভব। তারপর সামুদ্রিক মৎস্য চাষ। অ্যাকচুয়ালি দেখো, সমুদ্রে কখনো মৎস্য চাষ হয় না, সমুদ্র থেকে মাছ আমরা আহরণ করি, বা জেলে যারা আছেন তারা ওইখান থেকে মাছ সংগ্রহ করেন। তো ওইখান থেকে দুটো জায়গা থেকে মাছ সংগ্রহ করা হয়, সেগুলো হলো উপকূলীয় মৎস্য চাষ এবং উপকূল দূরবর্তী গভীর সমুদ্রের মৎস্য চাষ। হ্যাঁ, তারপর হলো দেখো উপকূলবর্তী মানে সমুদ্রিক ধারে কাছে কিনারের দিকে প্রান্তের দিকে যেগুলো থাকবে ওইগুলিকে বলা হয় উপকূলীয় মৎস্য চাষ। আর উপকূল দূরবর্তী মিডল সমুদ্রে যে মাছ ধরা হয় ওইগুলিকে বলা হয় সমুদ্রের গভীরের মৎস্য চাষ, যেমন উন্মুক্ত অঞ্চলের মৎস্য চাষ সংগ্রহ আর সমুদ্রের তলদেশ থেকে যে মাছ সংগ্রহ করা হয় ওইগুলি। তো সামুদ্রিক মাছের মধ্যে যেমন থাকতে পারে তোমার ইলিশ, সালমন ফিশ, হ্যাঁ, হাঙ্গর, ওইগুলি হলো সামুদ্রিক কয়েকটা ফিশ। আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি হয়ে গেল। তো তোমরা বাড়ি থেকে যে জিনিসটা করে আনবে, বাড়ির কাজ হলো অণু বিস্তারণের সুবিধা
গুলি সংক্ষেপে লিখে আনবে। 2 নম্বর হলো বায়ো ফর্টিফিকেশন কি। এইগুলো বাড়ি থেকে তোমরা আগামীকাল লিখে আনবে। আজকে তাহলে এইটুকুনি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।